বর গাধার পিঠে বসে আসছে, দেখো দেখো। সবাই নিজের নাক বন্ধ করে নাও, এই বরের গা থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। গাধার পিঠে চড়ে এলো একজন বোবা বর। না গলায় কোনো অলংকার, না পায়ে জুতো, শেরওয়ানির জায়গায় পরনে ছেঁড়া গেঞ্জি। পাত্রী দেখে সমস্ত আত্মীয়রা অবাক। হলদেটে দাঁত, তার সাথে লম্বা দাড়ি। বরকে দেখে মনে হচ্ছে যেন একজন ভিখারি। মুক্তার নামে একজন ডন নিয়ে এসেছিল তাকে এবং জোর জবরদস্তি দিয়ে দিল তাদের দুজনের বিয়ে। কেউই বুঝতে পারল না একটা কথা, এমন কুৎসিত বরের সাথে কি করে করবে সেই বউ ফুলসজ্জা। কিন্তু সকলে যখন তার সত্যিটা জানতে পারলো, সবার বেরিয়ে গেল প্রাণ। তাই সবাইকে বলছি, মন দিয়ে এই গল্পটা শুনুন। আমি এই ভিখারির সঙ্গে কখনো বিয়ে করব না, ছাড়ো আমাকে। বিয়ের লাল পোশাক পরে শিপ্রার আওয়াজ গোটা মণ্ডপে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু ওর এই সাহস বেশিক্ষণ টিকতে পারল না। তারপরেই মুক্তার নামে এক গুন্ডা এসে তার দাদা রাহুলের কানের গোড়ায় বন্দুকটা চেপে ধরল। না না, আমার দাদাকে ছেড়ে দাও, তোমাদের শত্রুতা তো আমার সঙ্গে, আমার প্রাণ নাও। মুক্তারের মুখে এক ভয়ঙ্কর হাসি খেলে গেল। ওর চোখে ঘৃণা এবং বদলার আগুন পরিষ্কার দেখা যাচ্ছিল। যদি তুমি আমার ভাইয়ের সম্বন্ধটা না ফিরিয়ে দিতে, তাহলে তুমি আজ এই শহরের রানী হতে। কিন্তু না, তোমার কপালে তো একটা ভিখারির বউ হওয়ার কথাই লেখা আছে। এটা শোনার পরই শিপ্রার বাবা রাজদীপ রায়, যে তার মেয়ের অসহায়তা দেখছিল, আচমকা ভেঙে পড়ল। তিনি কাঁপতে কাঁপতে মুক্তারের সামনে এলো এবং সবার সামনে নতজানু হয়ে মুক্তারের পায়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। প্লিজ, আমি এখানে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিও না, প্লিজ। আসলে কিছু মাস আগে যখন মুক্তারের ভাই শিপ্রাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, তখন শিপ্রা পরিষ্কার না বলে দিয়েছিল। আর সেজন্য মুক্তারের ভাই শিপ্রার সঙ্গে অসভ্যতামি করে, আর তাই শিপ্রা মুক্তারের ভাইকে জেলে পাঠায়। আর সেই ঘটনার বদলা নেবার জন্যই মুক্তার কিছুক্ষণ আগেই চালটা বদলে দেয়। যখন বিহান নিজের বরযাত্রী নিয়ে শিপ্রার বাড়ির দিকে এগিয়ে আসছিল, তখন আচমকা মুক্তার সেই বরযাত্রীটা আটকায়। এই বিয়ে হতে পারে না। এটা শোনা মাত্রই চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। ভাই, এ কি বলছো তুমি? আজ আমার একমাত্র ছেলের বিয়ে। যদি বিয়েটা হয়, তাহলে বর আর জ্যান্ত ফিরবে না। ভাই, আমরা এক্ষুনি ফিরে যাচ্ছি। কিন্তু মুক্তারের বদলা এখনো সম্পূর্ণ হয়নি। তার নজর পড়েছিল মন্দিরের সিঁড়িতে বসে থাকা এক ভিখারির ওপরে, যার পোশাক ছিল ছেঁড়া এবং ময়লা, মাথার চুল উস্কো খুস্কো আর দাড়ি লম্বা। কাল্লা, ওই ভিখারিটাকে এখানে নিয়ে এসো, ওকে ঘোড়ার উপরে বসাও। আজ ওর বিয়ে হবে শিপ্রার সঙ্গে। বরযাত্রীর সামনে গুন্ডারা বন্দুক হাতে নাচছিল, আর এসব দেখে ঘোড়ায় বসে থাকা বর ঘাবড়ে যাচ্ছিল। ও বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ব্যান্ড পার্টির আওয়াজ এবং গুলির আওয়াজ সঙ্গে নিয়ে ওই ভিখারির বরযাত্রী এসে পৌঁছলো শিপ্রার বাড়িতে। তারপর যখন শিপ্রা এই বিয়েতে রাজি হলো না, তখন মুক্তার তার দাদার কানের গোড়ায় বন্দুকটা ঠেকিয়ে বলল, যদি তুমি চাও তোমার দাদা বেঁচে থাকুক, তাহলে তোমাকে এই ভিখারিকেই বিয়ে করতে হবে। আমি রাজি এটাতে। শিপ্রার উত্তর শুনে মুক্তারের চোখে মুখে এক ভয়ঙ্কর হাসি খেলে গেল। এমনিতেই তোর বর তোকে কোনোদিন আর কিচ্ছু বলতে পারবে না, সে হলো বোবা। শিপ্রার নজর পড়ল ওই ভিখারিটার ওপর। লোকজনের নজর অবশ্য ছিল ওই লোকটার নোংরা পোশাক এবং কুৎসিত মুখের ওপর, কিন্তু শিপ্রা দেখতে পেল ওর নিষ্পাপ চোখ দুটো। ওই বেচারা গুন্ডাদের চক্করে ফেসে গিয়েছিল। আরে ও কাল্লা, বরকে তো নিয়ে আয়। মনে যে এদিকে ওকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। চল মন্না, আজকে তো বিয়ে তোর। দেখ কত সুন্দরী বউ, তোর তো মজায় থাকারই কথা। কাল্লা এসে ওই ভিখারির হাত ধরলো এবং ভিখারিকে টেনে নিয়ে গেল মণ্ডপের দিকে, কিন্তু ভিখারি ধাক্কা দিয়ে ওর হাতটা ছাড়িয়ে নেয়। আরে গাধা, আমি তোর ভাগ্য বদলে দিতে যাচ্ছি, আর তুই নাকি এইভাবেই পড়ে থাকতে চাস? চল আয়। যখন ওই ভিখারি মুক্তারেরও কথা শুনলো না, তখন মুক্তার আর এদিক ওদিক না দেখে ভিখারির গালে তিনবার থাপ্পড় মারলো। ভিখারির মুখ দিয়ে রক্ত পড়ছিল। বোবা হওয়ার ফলে ও চিৎকারও করতে পারছিল না। মণ্ডপে উপস্থিত বাদবাকিদেরও ওই ভিখারির অবস্থা দেখে দয়া হচ্ছিল। শিপ্রারও ওই বোবা ভিখারিকে দেখে দয়া হচ্ছিল। মনে হচ্ছে ওরও এই মেয়েটাকে দেখে দয়া হচ্ছে, আর তাই এই মেয়েটার জন্য ও মার খেতেও রাজি আছে। তাহলে এবার কি করবো বস? এভাবে কি করে চলবে? এত তাড়াতাড়ি তো অন্য কোনো ভিখারিকেও পাওয়া যাবে না। শোন রে ভিখারি, এই ছেলেটা নিজের বোনের কারণে তো বেঁচে গেল, কিন্তু তুই যদি নিজের জেদ ধরে থাকিস, তাহলে অবশ্যই মারা যাবে। মুক্তারের এই কথায় ওই ভিখারি সত্যি প্রভাবিত হলো। এবার ওর চোখে অস্থিরতা ধরা পড়লো। ও একবার রাহুলকে দেখছিল, আবার কখনো শিপ্রাকে দেখছিল। এবার শিপ্রাও ওর অসহায়তাটা বুঝতে পারছিল। কি হলো? তুই কি আমার কথা বুঝতে পারছিস না নাকি তুই চাস এই ছেলেটা এক্ষুনি মরে যাক? এই কথা বলেই মুক্তার একটি ছুরি বার করে রাহুলের গলায় চেপে ধরে, আর এটা করা মাত্রই ভিখারি নিজে থেকেই মণ্ডপের দিকে এগিয়ে আসে। আরে পণ্ডিত, চল শুরু কর। ঠাকুর মশাই ভয় ভয় মন্ত্র পড়লেন। 7 পাকে ঘোরা হলো এবং বিয়ে সম্পন্ন হলো। বিয়ে নিয়ে না জানি কত স্বপ্ন দেখেছিল শিপ্রা, কিন্তু আজও এতটাই বাধ্য যে ওকে একজন ভিখারিকে বিয়ে করতে হচ্ছে।
বিয়েতে আগত সমস্ত সম্মানিত ব্যক্তিদের মাঝে শিপ্রা এবং তার পরিবারের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। অভিনন্দন বলবন্ত রায়, আজ তোমার নাতনি তোমার সম্মান বাড়িয়ে দিল। মুক্তার রাহুলকে ছেড়ে দিল, তারপর ওখান থেকে চলেই যাচ্ছিল। তখন আচমকা কিছু মনে হতেই ও শিপ্রার দিকে গেল। দেখলি আমার সঙ্গে ঝামেলা করার ফল, তোকে আজকে এই ভিখারির বউ হতে হলো। হ্যাপি ম্যারেজ লাইফ, জমিয়ে ফুলসজ্জা কর। এরপরেই মুক্তার হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। যেই মুহূর্তে মুক্তার তার গ্যাংয়ের সঙ্গে ওখান থেকে বিদায় নিল, তখনই শিপ্রা অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেল। কি হলো আমার মেয়েটার? কেউ একটু দেখো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেশি স্ট্রেসের কারণে ও অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণেই ওর জ্ঞান ফিরে আসবে। এই কথা শুনে রাহুল তার বোন শিপ্রাকে তুলে নিয়ে ভেতরে যায়। ওখানে উপস্থিত আত্মীয়রা নিজেদের হাসি চাপতে চাপতে সেখান থেকে বিদায় নেয়। সুযোগ পাওয়া মাত্রই ওই বোবা ভিখারিও ওখান থেকে বেরিয়ে মন্দিরের দিকে রওনা হয়। জ্ঞান ফেরা মাত্রই শিপ্রা কেঁদে ওঠে। কাঁদিস না, আমরা খুব তাড়াতাড়ি ওই ভিখারির সঙ্গে তোর ডিভোর্স করিয়ে দেবো। কিন্তু শিপ্রা মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ও তৎক্ষণাৎ নিজের চোখ মুছে ফেলল। যাই হোক না দাদু, আরো যেই হোক না কেন, আগুনকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে ও, আর আজ থেকে ওই আমার স্বামী। আমি এই বিয়েটাকে মন থেকে মেনে নিচ্ছি। এই শুনে শিপ্রার কাকিমা সরলা বলল, ওহো, সতী সাবিত্রীগিরি দেখানো হচ্ছে। শোন তুই, ওই গন্ধওয়ালা ভিখারিটা আমাদের বাড়িতে ঢুকবে না। এতই যদি ভালোবাসা জন্মায় ওর উপরে, তাহলে তুইও পার্টি নিয়ে মন্দিরের সিঁড়িতে গিয়ে বস ওর সঙ্গে। অন্যদিকে এই সমস্ত ফ্যামিলি ড্রামার থেকে অনেক দূরে ওই ভিখারি মন্দিরে ফিরে এসেছে এবং তার ভিক্ষার বাটি নিয়ে বসে পড়েছে, একদম চুপচাপ। কেউ দেখে বুঝবেই না যে কিছুক্ষণ আগেই ওর সাথে এমন ঘটনা ঘটেছে। পরের দিনই শিপ্রা এবং তার পরিবার মন্দিরে পুজো দিতে এসেছে। তাদের দেখা মাত্রই ভিখারি একটি গাছের আড়ালে গিয়ে লুকোয়। শিপ্রার চোখ ওই ভিখারিকে বারবার খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ভিখারি কিছুতেই শিপ্রার চোখে ধরা দিতে চাইছিল না। যেইমাত্র শিপ্রা এবং তার পরিবার মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে পুজো দিতে পৌঁছলো, তিনটে বড় বড় গাড়ি এসে মন্দিরের প্রাঙ্গণে থামল এবং তার মধ্যে থেকে বেরিয়ে এলো 20-30টা গুন্ডা আর মুক্তারের ভাই রজত। ঘিরে নাও মন্দিরটা, কেউ যেন পালাতে না পারে। কেউ কিছু বোঝার আগেই গুন্ডারা মন্দিরটাকে ঘিরে ফেলে আর রজত দুটো গুন্ডাকে সঙ্গে নিয়ে সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতরে যায়। শিপ্রা চোখ বন্ধ করে মন্দিরের পরিক্রমা করছিল। আচমকাও বুঝতে পারে যে কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে। ও যখন চোখ খুলল, ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ও চমকে উঠল। তুমি এবার কি চাও? তুমি, তোমার দাদা মোক্তান আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। শুনেছি তোর বিয়ে নাকি কোনো ভিখারির সঙ্গে করিয়েছে আমার দাদা, কিন্তু আমি এই বিয়ে মানি না। এখনই এই মন্দিরেই আমি তোকে বিয়ে করব, আর আজ রাতেই হবে আমাদের হানিমুন। শিপ্রার গোটা শরীরটা যেন শিহরিত হয়ে উঠল। ও ওখান থেকে পালালো ওর পরিবারের লোকজনদেরকে নিয়ে। রজত ওর পেছন পেছন দৌড়লো এবং ওর হাতটাকে চেপে ধরলো। মন্দিরে মুক্তারের ভাইকে দেখে সবাই ভয়ভীত হয়ে দাঁড়িয়েছিল। কারোর সাহস হচ্ছিল না যে এগিয়ে এসে ওকে থামাবে। শিপ্রা ওর সমস্ত শক্তি দিয়েও ওর হাতটাকে ছাড়াতে পারছিল না। সেদিন এই হাতেই তুই আমাকে চড় মেরেছিলি, তাই না? ভগবানের দিব্যি, সেদিনই এই মাখনের মতো নরম হাতটা ধরার প্রতিজ্ঞা করেছিলাম আমি। কিন্তু ওর কথা শেষ করার আগেই ওর যন্ত্রণার আর্তনাদে গোটা মন্দির কেঁপে উঠল। শিপ্রা ওই গুন্ডা রজতের হাতে এত জোরে কামড় বসিয়েছিল যে রক্ত বের হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ শিপ্রার হাতটা ছেড়ে দেয়। শিপ্রা রজতকে ধাক্কা দিয়ে মন্দির ছেড়ে পালাতে যায়। রজতের রাগ এখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আমাকে কামড়ে দিলি শয়তান মেয়ে! অনেক হয়েছে ভদ্রভাবে কথা, এবার দেখ কি করে। এই কথা বলে রজত শিপ্রার পিছনে একটা হকি স্টিক নিয়ে তাড়া করলো। শিপ্রা বেসামাল হয়ে পালাচ্ছিল, আর এই তাড়াহুড়োর কারণেই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওর পা ওড়নার সঙ্গে জড়িয়ে গিয়ে পড়ে যায়। রজত ওর কাছে পৌঁছায় এবং ভয়ঙ্করভাবে চেঁচায়, আমাকে ধাক্কা দিচ্ছিস? এবার দেখ আমি কিভাবে তোর মাথা ফাটাই। এই কথা বলে ওই গুন্ডা রজত হকি স্টিকটা তোলে। শিপ্রা ভয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। ও বুঝতে পেরেছিল যে আর পালাবার কোনো পথ নেই। কিন্তু 2 সেকেন্ড হলো, 3 সেকেন্ড হলো, কিন্তু হকি স্টিকের কোনো প্রহার হলো না। ও বুঝতে পারছিল না যে এটা হলো কি। ও যখন চোখ খুললো, বাইরের দৃশ্যটা দেখে ও চমকে উঠল। রজত না দেখেই বেধড়ক মেরেই যাচ্ছিল। ওর মাথা ফেটে রক্ত পড়ছিল। হঠাৎ রজত এই বিষয়টা লক্ষ্য করলো। ও যখন ভিখারিটাকে দেখতে পেল, তখন ও থেমে গিয়ে বলল, আচ্ছা, এই যে পুঁতি পরমেশ্বর দেখছি, এটাও ভালো। এক্ষুনি ও বিধবা হবে, তারপর ওর সঙ্গে ফুলসজ্জা করবো। বিধবা বিবাহ তো সৎ কাজ, তাই না? সমাজসেবাও হয়ে যাবে। কিন্তু রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে ভিখারিটা এক লাফে এগিয়ে গেল। তারপর এমন ধাক্কা দিল রজতকে যে ও সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেল। ওর শরীরের বিভিন্ন জায়গা থেকে তখন রক্ত বেরোচ্ছিল। কিন্তু তখনই পুলিশের গাড়ি সেখানে চলে আসে। শিপ্রা এবং তার পরিবার যখন পুলিশদের দেখতে পায়, তখন তারা নিশ্চিন্ত হয়। তারা দৌড়ে পুলিশের কাছে আসে এবং ইন্সপেক্টরকে সবটা জানাতেই যাচ্ছিল কি ইন্সপেক্টর বলে উঠল, ধরে থানায় নিয়ে চলো ওই ভিখারিকে। ম্যাডাম, আপনি বাড়ি যান, এটা পুলিশের ব্যাপার। মুক্তার ভাইয়ের ওপরে হামলা করেছে এই ভিখারিটা। ও
ওর সাজাও ঠিকই পাবে। কিন্তু ইন্সপেক্টর স্যার, ও তো আমাকে বাঁচিয়েছে। শিপ্রা সবটা বলতেই যাচ্ছিল, কিন্তু ওর সরলা কাকিমা ওকে আটকে দিয়ে বলল, একটা কাজ কর, তুইও এর সঙ্গে থানায় চলে যা, ওখানে বসে বরং পীড়িতের খেলা খেলিস দুজনে। এই কথা বলে সরলা শিপ্রার হাত ধরে জোর করে সেখান থেকে নিয়ে চলে গেল। আর পুলিশের লোকেরা ওই ভিখারিটাকে সঙ্গে করে থানায় নিয়ে চলল। এর পরের কাহিনী জানতে হলে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর বেগার হাজবেন্ডের সবকটা এপিসোড শুনতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।